আসসালামু আলাইকুম। আজ খুব বেসিক একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ফুসফুসের গঠন। আচ্ছা, ফুসফুস আমাদের কোন তন্ত্রের অংশ সেটা তো সবাই জানো, এটা আমাদের শ্বসন তন্ত্র বা আমাদের রেসপিরেটরি সিস্টেমের অংশ। এই ফুসফুসটা থাকে কোথায়? আমাদের এই যে বক্ষগহ্বর আছে, এই বক্ষগহ্বরের ঠিক দুই পাশে ফুসফুসটা থাকে। মাঝখানে হাড় থাকে, তার দুই পাশে ফুসফুসটা থাকে। তাহলে আমরা খুব ব্রিফলি এটার গঠন নিয়ে একটু কথা বলি। দেখো, আমাদের দুইটা ফুসফুস আছে। একটা হচ্ছে আমাদের ডান ফুসফুস, আর একটা হচ্ছে আমাদের বাম ফুসফুস। ডান ফুসফুসটা আকারে একটু বড়, এটা হচ্ছে প্রায় 625 গ্রাম ওজন, তোমাদের বই অনুসারে বইটা পড়বে অবশ্যই। এবং বাম ফুসফুস যেটা, ওটা 565 গ্রাম ওজনে। একইভাবে এই ডান ফুসফুসে তোমরা দেখতে পাবে যে তিনটা লোব আছে, ঠিক আছে? এই যে আপার লোব, এটা মিডল লোব, এটা হচ্ছে লোয়ার লোব, ওকে? কিন্তু তোমরা যখন বাম ফুসফুসে যাবে তখন মাত্র দুইটা লোব দেখতে পাবে, যে আপার লোব আবার এবং লোয়ার লোব। এগুলো আবার কয়েকটা সেগমেন্টে, মানে প্রত্যেকটা লোব আবার সেগমেন্টে বিভক্ত। তো সব মিলিয়ে আমাদের ডান ফুসফুসে 10টা সেগমেন্ট আছে এবং বাম ফুসফুসে 8টা সেগমেন্ট আছে। তাহলে লোবের সংখ্যা, সেগমেন্টের সংখ্যা, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমরা যদি একটু আমাদের বাম ফুসফুসের দিকে তাকাই তাহলে দেখবো এখানে একটা খাঁজের মতো আছে। এই দেখো, এই যে একটা খাঁজের মতো আছে, এই খাঁজটাকে আমরা বলছি হচ্ছে কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ, কার্ডিয়াক শব্দটা হার্টের সাথে রিলেটেড। এইখানে আমাদের হার্ট এসে বসে। আমি যদি একটু রাফলি আঁকার চেষ্টা করি, হার্টটা হচ্ছে এখানে এইভাবে এসে বসে। তো এই কারণে হচ্ছে এখানে একটা নচ তৈরি হয়, নাম কার্ডিয়াক নচ। তাহলে ফুসফুস সম্বন্ধে আমাদের মোটামুটি একটু জানা হয়ে গিয়েছে। এখন আমরা এইখানে দেখি, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে হাইলাম। হাইলাম বলা হয় কারণ এখান থেকেই হচ্ছে ফুসফুসের যত গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলো বাহির থেকে আসে, সেগুলো এখান থেকে প্রবেশ করে। তাহলে গুরুত্বপূর্ণ কি কি থাকতে পারে? একটা হচ্ছে মনে করো ব্রঙ্কাস। এই দেখো, এইটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া যেটা আমাদের স্বরযন্ত্র থেকে শুরু হয়েছে। এই ট্রাকিয়াটা আমাদের এই যে স্টার্নাম আছে, তোমরা যখন সপ্তম অধ্যায়ে পড়বে, এই স্টার্নামের ঠিক মাঝখানে আমাদের হচ্ছে একটা স্টার্নাল অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে? এই জায়গায় উঁচু যে একটা জায়গা, তোমরা হাত দিলেই টের পাবে। এর পিছনে গিয়ে ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে দুই ভাগে ভাগ হয়ে একটা তৈরি করে হচ্ছে আমাদের রাইট ব্রঙ্কাস, আর এটা তৈরি করে লেফট ব্রঙ্কাস। রাইট ব্রঙ্কাসটা আমাদের হচ্ছে ডান ফুসফুসে ঢুকে গেল এবং বাম ব্রঙ্কাসটা বাম ফুসফুসে ঢুকে গেল। এইবার যে জায়গা থেকে ঢুকলো সেই জায়গাটাকে আমরা বলছি হাইলাম। তাহলে ওখান থেকে কি শুধু আমাদের ব্রঙ্কাস ঢোকে? না, ওখান থেকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ধমনীগুলো ঢোকে। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ স্নায়ু আছে, স্নায়ুগুলোও প্রবেশ করে। তাহলে কিছু জিনিস আবার বেরিয়েও আসে। আর এখানে লাঙের যে শিরাগুলো আছে, অর্থাৎ পালমোনারি শিরা, এই শিরা এখান থেকে বের হয়ে আসে। লাঙের যে লসিকা নালী আছে, এই লসিকা নালী এখান থেকে বের হয়ে আসে। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট এরিয়া। এখন আমরা চলে আসি এইখানে, যে আমাদের এই ব্রঙ্কাসটা ঢুকলো, ব্রঙ্কাসটা ঢোকার পর তার পরিণতি কি হলো? এই যে ব্রঙ্কাসটা ঢুকলো, ব্রঙ্কাসটা ঢোকার পর এরা হচ্ছে, তুমি আগে মনে রাখবে এইখানে যে ব্রঙ্কাসটা ঢুকলো সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এবারে প্রাইমারি ব্রঙ্কাসগুলো আবার ভাগ হলো। এই ভাগ হলে এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, বা আরেকটা নাম লোবার ব্রঙ্কাস, কারণ ওরা লোবে ঢুকে যাচ্ছে। এরপরে হচ্ছে এই লোবার ব্রঙ্কাসগুলো এক একটা সেগমেন্টে ঢুকে যায়। হ্যাঁ, প্রত্যেকটা এক একটা সেগমেন্টে ঢুকে যাচ্ছে। এই সেগমেন্টগুলোর নাম অনুসারে একে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস বা টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাসটা দেখো, ট্রাকিয়া থেকে আসলো, প্রাইমারি ব্রঙ্কাস তৈরি হলো, প্রাইমারি ব্রঙ্কাস দুটো ফুসফুসে ঢুকলো। এরপরে এই প্রাইমারি ব্রঙ্কাস বিভাজিত হয়ে তৈরি করলো সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস, যেগুলো লোবগুলোতে ঢুকে গেল। এরপরে ওই লোবার ব্রঙ্কাস আবার ভাগ হয়ে তৈরি করলো সেগমেন্টাল ব্রঙ্কাস বা টারশিয়ারি ব্রঙ্কাস, যেগুলো হচ্ছে সেগমেন্টে ঢুকে গেল। ওকে, এইবার ব্রঙ্কাসের এখানে খেলা শেষ। ব্রঙ্কাসগুলো যখন আবার বিভাজিত হবে তখন আর তার নাম কিন্তু, মানে টারশিয়ারি ব্রঙ্কাস যখন আবার বিভাজিত হবে, নাম কিন্তু আর ব্রঙ্কাস থাকবে না, তখন নামটা হয়ে যাবে ব্রঙ্কিওল। ওকে, তাহলে আমরা একটু পরের স্লাইডে গিয়ে দেখি। এই হচ্ছে সেই ব্রঙ্কিওল, ঠিক আছে? তাহলে এইটা তৈরি হলো কিভাবে? টারশিয়ারি বা সেগমেন্টাল যে ব্রঙ্কাস আছে সেইটা বিভাজিত হয়ে। এরপরে এই ব্রঙ্কিওল কিন্তু আবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে তৈরি করবে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওল। এরপরে আসবে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। পরে যখন আবার বিভাজিত হবে তখন এটাকে শ্বসন ব্রঙ্কিওল বা রেসপিরেটরি ব্রঙ্কিওল বলা হবে। এই রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে আসবে অ্যালভিওলার নালী বা অ্যালভিওলার ডাক্ট। সেখান থেকে আসবে, এই দেখো একটা প্রসারিত অংশ আছে, অ্যাট্রিয়াম। সেখান থেকে এই আঙুরের থোকার মতো যে অংশটা আছে, থোকাটাকে আমরা বলি অ্যালভিওলার থলি।
বা অ্যালভিওলার স্যাক, এবং এরপরে প্রত্যেকটা যে আঙুর আছে ডিস্টেন্ডেড অবস্থায় এগুলোকে বলা হয় হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসই হচ্ছে আমাদের ফুসফুসের কার্যকরী একক। যেরকম আমাদের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের কার্যকরী একক নিউরন, আমাদের রেচনতন্ত্রের কার্যকরী একক হচ্ছে নেফ্রন, সেরকম ফুসফুসের কার্যকরী এককও অ্যালভিওলাস। ওকে, তাহলে এই দেখো ব্রঙ্কাস থেকে শুরু হয়ে এই অ্যালভিওলাস পর্যন্ত এমনভাবে এসেছে যেন একটা গাছ, সে তার কাণ্ড থেকে শুরু করে বিভাজিত হয়ে শাখায় ভাগ হলো, উপশাখায় ভাগ হলো, প্রশাখায় ভাগ হলো, এরকম করে চলতে লাগলো। এইভাবে ভাগ হয়েছে না, এই কারণে এই পুরো জিনিসটাকে বলা হয় শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি। আশা করি এটা দেখলে মনে থাকবে তোমাদের। আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে অ্যালভিওলাস, এটার কাজ কি? অ্যালভিওলাসটা হচ্ছে আমরা এই যে যখন শ্বাস নিচ্ছি আমরা অক্সিজেনটা গ্রহণ করছি, আবার আমরা প্রশ্বাসের সাথে সাথে বা নিঃশ্বাসের সাথে সাথে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে দিচ্ছি। তো এই অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগের জন্য যে মাধ্যমটা, মিডিয়াটা কাজ করে, যে সেপারেটরটা কাজ করে, সেটা হচ্ছে অ্যালভিওলাস। এখান থেকেই অক্সিজেনটা রক্তনালিকায় চলে যায়, আবার রক্তনালী থেকে কার্বন ডাইঅক্সাইড এই অ্যালভিওলাসে এসে ঢোকে। তাহলে এই জিনিসটা বোঝা গেছে। তাহলে নিশ্চয়ই এটা প্রাচীর খুব পাতলা হওয়া লাগবে। তো যেহেতু এটা প্রাচীর পাতলা হওয়া লাগবে, তাই এই প্রাচীর স্কোয়ামাস এপিথেলিয়াম সেল দ্বারা গঠিত। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল কি? আইসাকার এপিথেলিয়াল বা আবরণী কোষ। আইস যেরকম চ্যাপ্টা হয়, এই স্কোয়ামাস এপিথেলিয়াল সেলও সেরকম চ্যাপ্টা হয়, এবং এর কারণে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় সম্ভব হয়। তাহলে আশা করি আজকে ফুসফুসের গঠন সম্বন্ধে যতটুকু বলেছি বোঝা গেছে।